স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। এখনই সতর্ক না হলে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা স্বাস্থ্যমন্ত্রী, সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। করোনার দ্রুত রূপ পরিবর্তনে হার্ড ইমিউনিটিতে সময় লাগবে, গতি প্রকৃতি জানতে আরও গবেষণার তাগিদ। দূরের গন্তব্যে ভাড়ায় চলছে মাইক্রোবাস, প্রাইভেট কার, চাঁদা তুলছে সিন্ডিকেট, পুলিশেরও টাকা নেয়ার অভিযোগ। ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত মৃত্যুর রেকর্ড, প্রাণহানি 2102 জনের, 3,15,000 রোগী শনাক্ত। ক্যান্ডি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহ টাইগারদের, তৃতীয় উইকেটে মমিনুল শান্তর 242 রানের রেকর্ড জুটি। শিরোনামগুলো শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। এখনই সতর্ক না হলে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে অনলাইনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আবারও সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন। পরে তিনি বলেন, বর্তমান সরকারের চেষ্টায় করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল, কিন্তু এরপরেই লোকজনের মধ্যে সচেতনতা কমে যায়। মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধিও মানতে দেখা যায়নি অনেককে। ফলে দেশে দেখা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এখন জনগণ সচেতন না হলে পরিস্থিতি মোকাবেলা কঠিন হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাহিদ মালেক। আবার তৃতীয় ঢেউতে আমরা আক্রান্ত হইতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে তৃতীয় ঢেউ না আসে। এই যে আমরা ঘোরাঘুরি করলাম বেসামাল ভাবে, আমরা বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। একই কাজ যদি আমরা আবারও করি তাহলে আমাদের তৃতীয় ঢেউ আবার আসবে। করোনা ভাইরাস যেভাবে রূপ পরিবর্তন করছে তাতে হার্ড ইমিউনিটি হতে সময় লাগবে। এরই মধ্যে ভাইরাসটি সহায়ক পরিবেশ পেয়েছে বলে মনে করছেন গবেষকরা। তাই সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলছেন তারা। 1 বছরের বেশি সময় ধরে করোনায় ক্ষতিগ্রস্ত দেশ, এর মধ্যে কয়েক দফা লকডাউন দিয়েছে সরকার। গবেষকরা বলছেন, করোনায় এরই মধ্যে ব্যাপক মাত্রায় ছড়িয়েছে। এ পর্যন্ত ভাইরাসটি 4,600 বেশি বার রূপ পরিবর্তন করেছে। এর মধ্যে 34টি একেবারেই নতুন। আর এখন করোনার যে ধরন এসেছে সেটি নিয়েও বিশদ গবেষণা এখনো হয়নি। কেউ কেউ বলে যে ডাবল ভ্যারিয়েন্ট, আমাদের কাছে মনে হচ্ছে যে মাল্টি ভ্যারিয়েন্ট। এটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকান ভ্যারাইটি এবং ইউকে দুইটার মিশ্রণ। আরও কিছু ডাটা আমাদের কাছে আমরা পাচ্ছি, সেগুলোতে মনে হচ্ছে যে না, আরও কিছু মিউটেশন হয়েছে। তাতে করে দেখা যাচ্ছে যে এটা আপনার মরবিডিটি কম হলেও এটার বেশি, স্প্রেড ক্ষমতাটা প্রচণ্ড বেশি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কঠোর লকডাউন দেওয়ার বাস্তবতা নেই বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির শিক্ষক SM মাহবুবুর রশিদ। তার মতে, ভাইরাসটি যেভাবে রূপ পরিবর্তন করছে তাতে হার্ড ইমিউনিটি হতে সময় লাগবে। মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারলে করোনা ঠেকানো অনেকটাই সহজ হবে। নিউ নরমাল অর্থাৎ নতুন স্বাভাবিকতা। এই নতুন স্বাভাবিকতা বলতে আসলে আমরা বোঝাচ্ছি যে আমাদের আগে যেটাকে আমরা স্বাভাবিক ভাবতাম এটা এখন আর স্বাভাবিক থাকবে না। বিজ্ঞানীরা কিন্তু বলছেন যে আগামী আরও 1 বছর বা 2 বছর আমাদের হয়তো এইভাবেই চলতে হবে। এখন আমরা আমাদের সকল কর্মকাণ্ড আসলে করতে হবে, কিন্তু সেই কর্মকাণ্ডটা হতে হবে সাবধানতার সাথে। নতুন ভাইরাসের গতি প্রকৃতি জানতে আরও বিস্তর গবেষণা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে টিকা আমদানি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানীর মিন্টো রোড থেকে আমাদের সঙ্গে আছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ডক্টর একে আব্দুল মোমেন, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে ভারতের কাছ থেকে যে টিকা পাওয়ার একটা কথা ছিল, কিন্তু সেটি পাওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে, তো সে বিষয়ে আপনাদের কূটনৈতিক তৎপরতা কতটুকু? আমরা খুব সাকসেসফুল, উই আর ভেরি হ্যাপি। ভারত থেকে আমাদের আনার বিভিন্ন পর্যায়ে প্রতি মাসে 5 মিলিয়ন করে আনার কথা ছিল। ভারত নিজেদের যথেষ্ট প্রোডাকশন করছে, কিন্তু তারা মিট করতে পারতেছে, দে আর ডিলেইং। তা সেই জন্যে আমরা বহুদিন আগের থেকেই আমরা অন্যান্য দেশের সাথে একটি ভালো সম্পর্ক সৃষ্টি করে রেখেছি।
অন্য দেশ বলতে চায়না এবং রাশিয়া। চায়নার সবচেয়ে সুবিধা হলো তাদের দে হ্যাভ দি কম্পিটেন্সি টু সাপ্লাই, তাদের প্রোডাকশন অনেক বেশি। তো চায়না রাজি হয়েছে তারা আমাদের পাঠাবে, সো যে কোনো সময়ে আমরা তাদের ভ্যাকসিন সংগ্রহ করব। হ্যাঁ, আমরা এতদিন চায়নারটা নেই নাই, যে চায়নারটা WHO অ্যাপ্রুভ ছিল না। আমাদের এখানে পণ্ডিত মহল বলেছিলেন যে অ্যাপ্রুভ না হলে নেওয়া ঠিক হবে না, আমরা এই জন্য নেই। তারা বলছে যে দেখেন 100 কোটি লোকের, মানে 100 মিলিয়ন লোকের বেশি লোক আমাদের এটা ইউজ করেছে, 80টি দেশ এটা আমাদের নিচ্ছে, 63 জন হেড অফ গভর্নমেন্ট, হেড অফ স্টেট এটা ইউজ করেছেন, কারো কোনো সাইড এফেক্ট হয়নি, বরং সবাই সুস্থ আছে। সুতরাং তোমরা নাও। তা আমরা সেই ব্যক্তিতে এখন ঠিক করেছি যে আমরা তাদেরটা নেব। তারা প্রথম আমাদের 6 লক্ষ গিফট দেবে এবং যে কোনো সময় এগুলো চলে আসবে। তাছাড়া আমরা রাশিয়ার সাথে, রাশিয়ান ফেডারেশনের সাথে এগুলো আমরা আগে থেকে কোভিড শুরু হওয়ার সাথে এদের সাথে আমরা আপনার কূটনৈতিক সম্পর্ক শক্ত অবস্থানে নিয়েছিলাম। কারণ আমাদের ছিল বাংলাদেশ তো আর অন্য দেশের মতো না যে আপনার অন্য একটা দেশের 1 মিলিয়ন দিলেই 20,000 ভ্যাকসিন দিলেই এনাফ, আর আমার হচ্ছে 165 মিলিয়নের দেশ। শুধু আমরা এই জন্যে আগেভাগে যত ধরনের সম্পর্ক সেগুলো করে রেখেছি। রাশিয়ার ক্যাপাসিটি একটু লিমিটেড, সুতরাং রাশিয়া আমাদের একটা প্রস্তাব দিয়েছে, আমরা গ্রহণ করেছি। বলছে যে তোমরা কো-প্রোডাকশনে যাও, তোমাদের দেশে ভালো ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তারা আমরা টেকনোলজিটা দিয়ে দেবে, ফর্মুলাটা দিয়ে দিব, ওরা এটা প্রডিউস করবে এবং কিছু কিছু তারাও সাপ্লাই করবে। তাদের ভ্যাকসিনের দাম বেশি, তারা সাপ্লাই করবে, তবে আমরা লোকালি করলে আমাদের লাভ। এবং আমরা সেখানে একটি ক্লজ নিয়ে তাদের সাথে শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে যে আমরা যে প্রোডাকশন করব সেইটা আমরা তৃতীয় দেশেও বিক্রি করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, সেটা তো সারা রাজি হয়েছে। তো এইটাও উই হ্যাভ ফাইনালাইজ ইট। এবং তবে হ্যাঁ, এই প্রোডাকশন হইতে কালকে তো হবে না, এটা আপনার ইলেকট্রিক সুইচের মতো না, অন করলেই অন হবে, অফ করলে এইটা সময় লাগবে। আমরা আশা করি 2-3 মাস এটা সময় লাগতে পারে, বাট ইট ইজ অন দ্য ওয়ে। আর এর মধ্যে তো আমাদের বাকি ভ্যাকসিন এনাফ আছে, যার ফলে দেশে কোনো অভাব হবে না। জনাব মোমেন, টিকার জন্য যে ভারতের সঙ্গে একটা কূটনৈতিক তৎপরতা চালানোর একটি বিষয় এসেছিল সামনে, সেই কূটনৈতিক তৎপরতা কতটুকুন সরকার চালাচ্ছে, আর চুক্তি অনুযায়ী ভারত কি কোভিশিল্ডের চালান পাঠাতে অপারগতা প্রকাশ করেছে? কখনো তারা প্রত্যেক দিন বলছে তারা দে উইল সাপ্লাই, হ্যাঁ, কখনো বলে নাই যে তাদের যে হবে, তবে দেরি হচ্ছে। তাদের দে আর সো সিনসিয়ার এবং সিরিয়াস। তাদের যিনি রাষ্ট্রদূত ঢাকায় ছিলেন, উনি নয়াদিল্লি গেছেন যাতে সাপ্লাইটা অন টাইম পাঠাতে পারে, সে বেচার চেষ্টা করতেছে। বেক্সিমকোর পক্ষ থেকে একটি অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে যেন কূটনৈতিক তৎপরতা চালানো হয়, সে বিষয়ের অগ্রগতি কতটুকু? হ্যাঁ, বেক্সিমকো একটা প্রাইভেট কোম্পানি, তারা সেরাম এর সাথে সম্পর্ক করেছিল। তাদের নাকি আমি বলতে পারবো না, ওরা দেখেন টেল বেটার, যে সেরাম তো এনাফ প্রোডাকশন করতেছে, ফুল সুইংয়ে প্রোডাকশন করতেছে। তো ওরা বলছে যে আমরা যদি কূটনৈতিকভাবে জবরদস্তি করি ভারতকে, তাহলে ওরা ওদের কন্ট্যাক্ট, কারণ আমরা ভ্যাকসিন টাকা দিয়ে রেখেছি অলরেডি, গভর্নমেন্ট হ্যাজ পেইড, যে এই যে 3 কোটি 30 মিলিয়নের টাকা দিয়ে রাখছে, তো কেন তারা দিবে না? তো এই জন্য ওরা বলেছে যে যদি আমরা কূটনৈতিকভাবে ভারতকে বলি তাহলে হয়তো ওরা ছাড় দিবে, কারণ সেরাম তো তৈরি করে রেখেছে। তো আমরা সেটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেখানে কোনো গাফলতি নাই, কোনো ঘাটতি নাই। জনাব মোমেন, রাশিয়ার স্পুতনিক টিকা আমদানির বিষয়ে একটা আগ্রহ দেখা গেছে, সে বিষয়ে অগ্রগতি কতটুকু? আমি তো আগেই বললাম যে সেইটা আমরা নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। এবং রাশিয়ার যেহেতু প্রোডাক্টিভ ক্যাপাসিটি কম, তারা কিছু বিক্রি করবে, আর তারা বলেছে যে তোমরা এটা নিজেরাই প্রডিউস করো, আমরা রাজি হয়েছি। এখন তারা ঠিক করতেছে ঢাকার কোনটা কোম্পানিকে, এক বা একাধিক কোম্পানিকে এই কো-প্রোডাকশনের দায়িত্ব দিবে কিনা, সেটা তাদের হেডেক, এটা আমাদের না, এটা আমাদের হেলথ মিনিস্ট্রি জানেন। আমরা শুধু সম্পর্কটা করে রেখেছি এবং তারাও রাজি হয়েছে, বাংলাদেশ সরকারও রাজি হয়েছে যে তাদের ভ্যাকসিনটা, তাদের ভ্যাকসিনও কিন্তু WHO অ্যাপ্রুভ। জনাব আব্দুল মোমেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে কথা বলছিলেন ডক্টর এ কে আব্দুল মোমেন।
করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে তৃতীয় ধাপের লকডাউন শুরু হয়েছে আবার আজ থেকে। আগের লকডাউনে সব বিধিনিষেধ কার্যকর থাকলেও ঢাকার সড়ক যেন ধীরে ধীরে আগের রূপে ফিরছে। প্রতিদিনই বাড়ছে গাড়ির চাপ। সকাল থেকে সড়কে বাস ছাড়া সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। বিভিন্ন জায়গার চেকপোস্টে গাড়ি থামিয়ে চলাচলের কারণ ও মুভমেন্ট পাস আছে কিনা জানতে চাচ্ছে পুলিশ। তবে চাপ বেড়ে যাওয়ায় সব গাড়ি থামিয়ে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না বলছে পুলিশ। এ কারণে সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলগুলোয় নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকলেও লকডাউন উপেক্ষা করে সড়কে গত দিনগুলোর তুলনায় বেড়েছে লোক সমাগম। কারণে অকারণে বের হচ্ছে, আমরা সেগুলো চেক করছি। যারা অকারণে বের হচ্ছে তাদের ফিরিয়ে দিচ্ছি বা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আমাদের সাথে সার্জেন্ট আছে, টিআই আছে। আমরা চেষ্টা করছি লকডাউনকে কার্যকর করার জন্য। মুভমেন্ট পাস আছে, এখনো আমার কাছে চাইনি মুভমেন্ট পাস। আমরা দুইজন এক বাইকে আসছি, এই জন্য আটকাইছি। দুইজন একই বাইকে যাচ্ছি, একই অফিসে দুজন জব করি, এই জন্য আটকাইতেছে। রাজধানীর লকডাউন পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আপনি তো সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, গাবতলীতেও ছিলেন সকালে, এই মুহূর্তে আবারও আছেন গাবতলীতে। সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? দেখুন, বলা চলে একেবারে স্বাভাবিক দিনের মতোই গণপরিবহনের চাপ দেখা যাচ্ছে। যদিও গণপরিবহন ছাড়া অন্যান্য পরিবহনের চাপ দেখা যাচ্ছে, কারণ গণপরিবহন বলতে শুধু বাস চলাচল সেটি বন্ধ রয়েছে। এ কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কঠোর লকডাউনের যে দ্বিতীয় দফা শুরু হয়েছে, এই দ্বিতীয় দফাতেও অনেক মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। অর্থাৎ এই যে কঠোর লকডাউনে কিন্তু নির্দিষ্ট পাস ছাড়া বা নির্দিষ্ট একটি শ্রেণী পেশার বা মানুষ ছাড়া তারা কিন্তু তাদের যাতায়াত নিষেধ রয়েছে। কিন্তু এরপরেও আমরা এই গাবতলীতে দেখেছি, বিভিন্ন এলাকায় দেখেছি যে ব্যক্তিগত গাড়ি, মাইক্রো বা মিনি বাসে করে দূরের অনেক গন্তব্যে মানুষ ছুটে যাচ্ছেন। যদিও এখানে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি আসলে নজরদারি করা হচ্ছে, যদি পাওয়া যাচ্ছে যে আসলে সে যাত্রী পরিবহন করছে তাকে জরিমানা করা হচ্ছে। বিপরীতে আমরা দেখেছি যারা গাড়ি চালক রয়েছেন বা যারা এই যাত্রীদেরকে গাড়িতে উঠিয়ে দিচ্ছেন তারা বলছেন এখানে আসলে তারা যে চলছেন এটি আসলে পুলিশের চোখের সামনে চলছে এবং পুলিশও জানে বিষয়টা, এমনটি অভিযোগ করেছে বা দাবি করেছে তারা। আর আপনি দেখতে পাচ্ছেন মানুষের যে চলাচল, মূলত এটি গাবতলী হচ্ছে ঢাকার প্রবেশ মুখ। এখানে গাবতলীতে যারা যাতায়াত করেন এই সড়কে বা এই রুটে, তারা অনেকেই আমি দেখেছি যে গাবতলী বাস টার্মিনালে এসে জড়ো হন ঢাকার বাইরের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। সেখানে টার্মিনালে একটি বলা চলে কিছু লোক জড়ো হয়ে তারা আসলে তাদের পরিবহনের ব্যবস্থা করে। শরীফ, যে চিত্র দেখা যাচ্ছে সেটি দেখে আসলে মনে হচ্ছে না যে কঠোর লকডাউন চলছে। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? তাদের এই শিথিলতার কারণটা কি আসলে? দেখুন, তারা বলছে যেহেতু 18টি শ্রেণী পেশার মানুষের জন্য এই করোনার কারণে যে কঠোর লকডাউন, এতে চলাচলে যে অনুমতি সেটি লাগবে না, তারা নির্দ্বিধায় চলাচল করতে পারবে। এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে লকডাউনের সময় যত বাড়ছে তত মানুষের চাপ বাড়ছে। এখন আমরা বিভিন্ন চেকপোস্টে যে চিত্র দেখি, যখন পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ, মুভমেন্ট পাস আছে কিনা এগুলি তল্লাশি করা হয়, তখন কিন্তু সেই সড়কে যানজট লেগে যায়। আর যখন আসলে জিজ্ঞাসাবাদ শিথিল হয়ে আসে তখন কিন্তু এই যে স্বাভাবিক যে একটি চলাচলের চিত্র সেটি আমরা দেখতে পাই। এখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে সবাইকে যে জিজ্ঞাসাবাদ বা মুভমেন্ট পাস আছে কিনা এটি আসলে সবার ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়, কারণ এখানে যে পরিমাণ গণপরিবহন বাদে অন্যান্য পরিবহন চলছে এবং মানুষের চলাচল বাড়ছে, সেক্ষেত্রে আসলে খুবই কষ্টসাধ্য একটি বিষয় হয়ে দাঁড়ায়। এবং যদি সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হয় সেক্ষেত্রে সড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়। রাজধানী গাবতলী থেকে লকডাউনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। এদিকে দেশের বেশিরভাগ সড়ক, মহাসড়ক দিয়ে দূর দূরান্তে চলাচল করছে যানবাহন। এর মধ্যে ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটর সাইকেল বেশি। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে প্রতিনিয়ত ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাতায়াত করছেন সাধারণ মানুষ। নিতান্ত প্রয়োজনে যারা বের হয়েছেন, দুর্ভোগের শেষ থাকছে না তাদের। বিত্তবানরা নিজস্ব বাহনে নির্বিঘ্নে চলাচল করলেও বিপাকে সাধারণ মানুষ। একই অবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। গণপরিবহন ছাড়া অন্য বাহনের চলাচল ছিল প্রায় স্বাভাবিক সময়ের মতোই। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চেকপোস্টে বসানোর কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি পারাপার হতে থাকে সাধারণ মানুষ।
মুভমেন্ট পাস না থাকলেও বেশিরভাগ মানুষ দেখাচ্ছেন যৌক্তিক কারণ। এছাড়া সিলেট, রাজশাহী, ঝিনাইদহ, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় ক্রমান্বয়ে বেড়েই চলেছে যানবাহনের চাপ। অন পেটের দায় বাই যাইতে হইতেছে আমার, কারণ দেখা গেছে অহন কর্ম করে খাইতে হবে। আমি ক্যান্সারের রোগী, ওখানে কেমো দেওয়ার জন্য গেছিলাম। কালকে কেমো দিয়েছি, সকালবেলায় 6টার সময় আসি এখানে বসে আছে অসুস্থ অবস্থায়, গাড়ি পাচ্ছি না যাওয়ার মতো। মুভমেন্ট পাস কিভাবে SMS পাঠাইতো, কিভাবে নিত, এগুলো আমাদের অবগত জানা নাই। যাত্রী জানে না মুভমেন্ট পাসটা কি। এরপর আমরা যখন এইসব যাত্রী নিয়ে যখন এরা বিপদে বেড়ে আসে, আমরাও যাই আমরাও রাস্তায় হয়রানি শিকার হই। অনেক মানুষ আছে যারা মুভমেন্ট পাস শো করছেন, একই সাথে অনেকে আছে বিভিন্ন কারিগরি কারণে হয়তো তারা মুভমেন্ট পাস সংগ্রহ করতে দেরি হচ্ছে, বা সেক্ষেত্রে আমরা যাচাই করছি তার যে জরুরি প্রয়োজনটা কি। সেভাবে আমরা এখানে যাচাই বাছাই পূর্বক সর্বোচ্চ ধৈর্য এবং সহমর্মিতার দৃষ্টিতে আমরা কাজটা করছি। রাজধানীর হাসপাতালগুলোয় করোনা রোগীর ভিড় বাড়ছেই। সাধারণ শয্যার পাশাপাশি আইসিইউ বেডের জন্য রোগীরা বিভিন্ন হাসপাতালে ঘুরছেন। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 18 রোগী সেখানে ভর্তি হয়েছেন। হাসপাতালটিতে 250 শয্যা থাকলেও বর্তমানে রোগী ভর্তি আছে 314 জন। আর আইসিইউ বেডগুলো সবগুলোই ভর্তি রয়েছেন সংকটাপন্ন রোগী। সারা দেশ থেকে করোনা সহ অন্যান্য রোগীরা আইসিইউ বেডের জন্য কুর্মিটোলায় ভিড় করলেও শয্যা সংকটের কারণে তাদের ফেরত পাঠানো হচ্ছে। ভর্তি হতে না পারা অনেকেই মহাখালীর ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে যোগাযোগ করছেন। রোববার থেকে চালু হওয়া ডিএনসিসি হাসপাতালটিতে শুরু থেকে রয়েছে রোগীর চাপ। নাই, কোনো ভোগান্তি নাই, সুন্দরভাবে এসেছি, সুন্দরভাবে লাইন দিয়েছি, সুন্দরভাবে টেস্ট নমুনা নিচ্ছে। আলহামদুলিল্লাহ, এভাবেই টেস্ট করতে আসছি আর কি। অনেকে টেস্ট করতেছে, উপসর্গ ছাড়াও অনেকে টেস্ট করতেছে। করোনায় হাসপাতালে পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটার্ন। যেমনটি দেখছিলেন প্রতিবেদনে, রাজধানীর হাসপাতালগুলোতে একেবারেই সিট খালি নেই। রোগী নিয়ে স্বজনরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন। চট্টগ্রামের হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, চট্টগ্রামে আসলে প্রতিনিয়ত যে হারে করোনার আক্রান্তের হার বাড়ছে, সেই হারে আসলে চট্টগ্রামে জানেই, আপনি জানেন যে চট্টগ্রামের বেশ কয়েকটি হাসপাতালে করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত সেখানে আসলে করোনা আক্রান্তের যে ভিড়, যে দীর্ঘ সারি হচ্ছে, সেই অনুযায়ী আসলে তাদেরকে চিকিৎসা দেওয়ার মতো সামর্থ্য আসলে এখন পর্যন্ত চট্টগ্রাম যে সমস্ত হাসপাতালগুলোতে দিয়েছে সেখানে আসলে নেই। আমরা এই বিষয়টি নিয়ে যারা এই করোনা যুদ্ধের সঙ্গে যারা লিপ্ত তাদের সাথে কথা বলেছে। তারা বলছে আসলে করোনা আক্রান্ত হয়ে যারাই চট্টগ্রাম মেডিকেল সহ অন্যান্য যে সমস্ত হাসপাতালগুলোতে কোভিডের চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে আসছেন, তাদেরকে আসলে তারা সাধ্যমতো চেষ্টা করছেন তাদের সর্বোচ্চ দিয়ে চিকিৎসাটুকু দেওয়ার জন্য। কিন্তু তারপরেও আসলে প্রতিনিয়ত রোগীর চাপ যে হারে বাড়ছে, তাতে করে সেখানে জায়গা সংকুলন হচ্ছে না এবং এই মুহূর্তে যারা আইসিইউ কিংবা অন্যান্য সিটগুলো পাচ্ছেন তাদের আসলে এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া কোনো কিছু নেই বলে আসলে রোগী এবং যারা এই করোনা রোগ অর্থাৎ করোনা যুদ্ধের সঙ্গে যারা আছেন তারা বলছেন। আমরা একটু বলতে চাই যে গতকালকে পর্যন্ত চট্টগ্রামে 48,139 জন এই পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন আজকে পর্যন্ত 480 জন এবং প্রতিনিয়ত আসলে এই সংখ্যাটি বাড়ছে এবং সে বাড়তির কারণে যে পরিমাণ শয্যা থাকার কথা সেগুলোর আসলে খুব বেশি যে বাড়ানো হয়েছে এমন নয়। তারপর যেগুলো আছে সেখানে আসলে কোনোভাবে গাদাগাদি করে ভাগাভাগি করে আপাতত চিকিৎসাতে চলছে। এটি নিয়ে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে অন্যান্য যে সমস্ত সেবা সংস্থাগুলো আছে তারাও আসলে বলছেন যে আসলে করোনা রোগীদের যে প্রতিনিয়ত যে ধুকে ধুকে তারা প্রাণহানির দিকে যাচ্ছেন, সেই বিষয়টিকে মাথায় রেখে তারাও আসলে সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে চেষ্টা করে যাচ্ছেন যাতে এখানে আইসিইউ থেকে শুরু করে সাধারণ যে শয্যা সেগুলো বাড়ানো যায় এবং সেই লক্ষ্যে তারা আসলে কাজ করে যাচ্ছেন। আমরা একটু বলতে চাই যে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 1556 জনের করোনা নমুনা দেওয়া হয়েছিল এবং সেখান থেকে 347 জন আক্রান্ত হয়েছেন। এখানে একটি বিষয় যেটা আমরা বরাবর দেখছি সেটি হচ্ছে আসলে মহানগরেই আক্রান্তের সংখ্যাটি সবসময় বাড়তি। গতকালকে অর্থাৎ আজকে পর্যন্ত আজকে যে 347 জনের করোনা নতুন করে সংক্রমণ হয়েছে সেখান থেকে 263 জনই হচ্ছে চট্টগ্রামে মহানগরীতে, বাকিরা গ্রামে। তো এই বিষয়টিকে মাথায় রেখে আসলে এটিকে সংক্রমণ থেকে রোধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটি আসলে
আসলে নেওয়া হয়েছে। তারা বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত সহ নানা অভিযান পরিচালনা করে আসছেন। চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। কঠোর লকডাউন উপেক্ষা করে দূরের গন্তব্যে ভাড়ায় চলছে মিনিবাস, মাইক্রোবাস ও প্রাইভেট কার। এরই মধ্যে রাজধানীর গাবতলী, মিরপুর ক্যান্টনমেন্ট সহ বেশ কিছু এলাকায় যাত্রী বহনে গড়ে উঠেছে সিন্ডিকেট। যে কোনো বাহনে যাত্রী উঠালেই দূরত্ব হিসেবে দিতে হচ্ছে চাঁদা। সিন্ডিকেটের লোকদের দাবি, পুলিশকে টাকা দিয়েই লকডাউনে যাত্রীবাহী গাড়ি চালাচ্ছেন তারা। লকডাউনের মধ্যেই রাজধানীর বেশ কয়েকটি পয়েন্ট থেকে এভাবেই যাত্রী নিয়ে দূরের গন্তব্যে রওনা হয়েছে অনুমতি না থাকা বিভিন্ন বাহন। ভাড়া তো এক একজন এক এক রকম চাচ্ছে, তো এখানে 1300 বলতেছে বগুড়া পর্যন্ত আর কি। রংপুরে নিচ্ছে 3000, পঞ্চগড়ে নিচ্ছে 3500, এরকম ভাড়া নিচ্ছে। আর দক্ষিণবঙ্গে ভাড়া নেয় 2000, 2500 এরকম ভাড়া নিচ্ছে। হাইস গাড়িগুলো কিন্তু চলতেছে। গাবতলী বাস টার্মিনাল ঘিরে এরই মধ্যে গড়ে উঠেছে সিন্ডিকেট। দূরের বিভিন্ন গন্তব্যে নানা কারণে ছুটে চলা যাত্রীদের কয়েক গুণ বেশি ভাড়ায় বিভিন্ন বাহনে তুলে দিচ্ছেন তারা। লকডাউনে চলাচলের অনুমতি না থাকার পরও কিভাবে চলছে এসব যাত্রীবাহী বাহন তা জানতে চাইলে অকপটে স্বীকার করেন, পুলিশকে ম্যানেজ করেই সব হচ্ছে। কাগজ দেখাতে হয়। রাজধানীর অনেক এলাকা থেকেই দূরপাল্লায় রাত দিন সমানতালে চলছে ভাড়ায় যাত্রী বহন। যদিও পুলিশ বলছে ভাড়ায় চালিত বাহন নজরে এলেই নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। মাইক্রোবাস অথবা অ্যাম্বুলেন্সে যাত্রী বহন করে সেগুলোকে আমরা আটক করে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আমরা তাদেরকে ফাইন করছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদেরকে থানায় নিয়ে যাচ্ছি। এদিকে লকডাউন উপেক্ষা করে দূরপাল্লায় যাত্রার পিছনে নানা কারণ তুলে ধরেন যাত্রীরা। আমার বাবা অনেক অসুস্থ, আমাকে যাইতেই হবে, খুব কষ্টে আছি, টেনশনে আছি, কতক্ষণে আমি যাই। লকডাউনে প্রাইভেট কার বা মাইক্রোতে বেশি ভাড়া হওয়ায় অনেকে ঝুঁকি নিয়েও যাত্রা করছেন দূরের গন্তব্যে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা যা থাকছে। নিবন্ধন ছাড়াই চলছে ঢাকা উত্তর সিটির বর্জ্যবাহী গাড়ি, 300 ট্রাক, চালান হেলপার ও পরিচ্ছন্নতা কর্মীরা। 20 বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। মার্চে স্বাভাবিকের চেয়ে 80% কম বৃষ্টি। মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি 61.49% বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ের সময় মেট্রো রেলের সবশেষ অগ্রগতির কথা জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা 3য় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি হয়েছে 83.52%। আর ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি 52.22%। 6 কোচ বিশিষ্ট 24 সেট মেট্রো ট্রেনে মোট কোচের সংখ্যা 144টি। বাকি কোচগুলো নির্ধারিত সময়ের মধ্যেই আসবে বলে আশা করেন ওবায়দুল কাদের। প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সর্বশেষ সার্বিক অগ্রগতি 61.49%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত পূর্ত কাজের অগ্রগতি 83.52%। মেট্রো রেলের প্রথম চালানের 6টি কোচ দিয়াবাড়ির ডিপোতে নেয়ার কাজ শুরু হয়েছে। আগামীকালের মধ্যে শেষ হবে এই কাজ। গতকাল কোচ বহনকারী বার্জ তুরাক নদ দিয়ে উত্তরা দিয়াবাড়িতে ঢাকা মাস ট্রানজিট কোম্পানির জেটিতে পৌঁছায়। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী কয়েক মাসে ঢাকা আসবে সব কোচ। করোনা মহামারীর মধ্যেও থেমে নেই মেট্রো রেলের কাজ। নির্ধারিত সময়ের আগেই ঢাকায় পৌঁছালো মেট্রো রেলের বগি। এর আগে 31 মার্চ মোংলা বন্দরে আসে কোচগুলো। 6টি করে 24টি ট্রেনে কোচ থাকবে 144টি। প্রথম ধাপে এর 6টি কোচ পৌঁছালো উত্তরা দিয়াবাড়িতে। আর প্রতিটি ট্রেনে নেওয়া যাবে 2308 জন যাত্রী। আমাদের 19টা টেস্টের প্রয়োজন হয়, তাহলে আমরা এখনই বলে দিতে পারতাম যে এত দিনের ভিতরে সম্পন্ন হবে। তবে আমাদের হাতে এখন একটু নামানোর পরে কয়টা দিন আমাদের একটু সময় দেন, আমরা একটু দেখি যে কি অবস্থাতে আছে। এই ধরেন 1.5 থেকে 2 মাসের ভিতরে ইন্টিগ্রেটেড টেস্ট পরিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে। মেট্রো রেলের ডিপোর 52টি অবকাঠামোর মধ্যে 13টির কাজ শেষ। নির্মাণ কাজ চলছে 16টি স্টেশনেরও। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি 61.65%। এখানে কিছু ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কাজ আছে, সেই কাজগুলো চলছে।
আমরা মনে করি যে এই কাজগুলো, এই ট্রেনগুলো আসার সাথে সাথে এগুলোকে রেল লাইনে বসানোর সাথে সাথে ট্রায়াল রান আমাদের যখন শুরু হবে তার আগে ডিপোতে আর কোনো কাজ থাকবে না। ঢাকার যানজট কাটাতে 2012 সালে এ প্রকল্প হাতে নেয় সরকার। 22,000 কোটি টাকায় নির্মিত দেশের প্রথম মেট্রো রেল চলবে উত্তরা থেকে মতিঝিল রুটে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেলের ট্রেনের কোচ ডিপোতে নেওয়া শুরু হয়েছে। সকালে ক্রেন দিয়ে কোচ লরিতে তোলার কাজ শুরু হয়। একই লরিতে করে মোট 4টি কোচ দিয়াবাড়ি ডিপোতে নিয়ে যাওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে উত্তরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, ট্রেনের কোচ ডিপোতে নেওয়ার কাজ শুরু হয়েছে, আমরা দেখেছি ইতিমধ্যেই। তো সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন, আর কাজের অগ্রগতি কতদূর সেখানকার? আমরা সূচিতে ছোট্ট একটা পরিবর্তন দেখছি। আমরা আগে জেনেছিলাম যে 4টি কোচ যেগুলো নদীর তীরে আছে সেগুলো আজকে দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে। এরই মধ্যে 2টো নেওয়া হয়েছে এবং আমরা জেনেছি যে আর একটি কোচ এই নদীর ঘাট থেকে দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এরই মধ্যে এই বাকি যে 4টি কোচ আছে বার্ডসে, সেই বার্ডসটা নদীর একদম পারে নিয়ে আসা হয়েছে এবং এখানে ক্রেনও রেডি রয়েছে। আপনি জানেন যে এই বিশাল ক্রেনটি দিয়ে এরই মধ্যে সকাল থেকে দুইটি বগি এই বার্ডস থেকে তুলে ট্রলিতে করে নিয়ে নেওয়া হয়েছে দিয়াবাড়ি ডিপোতে। এখানে আরও 4টি বগি আছে, 4টি কোচ আছে। এর মধ্যে আজকে আর একটি নেওয়া হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এখানে যারা কাজ করছেন, এই লজিস্টিক সার্ভিস দিচ্ছেন, তারা জানিয়েছেন যে আজকে আর একটি কোচ দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে। এরই মধ্যে এই কোচে হুক লাগানোর কাজ শুরু হয়েছে। এই ক্রেনের মাধ্যমে হুক লাগিয়ে নদী থেকে সেটিতে সরাসরি এই বহনকারী গাড়িতে এই কোচগুলো তোলা হবে। তারপরে এগুলো এখান থেকে এই নদীর পাড় থেকে দিয়াবাড়ির ডিপো 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে দূরত্বে সেখানে নিয়ে যাওয়া হবে। গতকালকে মেট্রো রেল প্রকল্প পরিচালক যেটি জানিয়েছিলেন যে এই কোচগুলো রেডিমেড অবস্থায় জাপান থেকে এসেছে এবং এখন এগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে এগুলো চলাচলের উপযুক্ত অবস্থায় আছে কিনা বা এতে কোনো ত্রুটি আছে কিনা। তিনি জানিয়েছিলেন যে প্রায় 20 ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হবে পূর্ণাঙ্গ চালুর আগে। এই কোচগুলোকে তারা পরীক্ষা নিরীক্ষা করবেন। আপনি জানেন যে এরই মধ্যে গতকালকে 6টি কোচ এই তুরাগে এসে পৌঁছেছে, তুরাগ নদীর পাড়ে এসে পৌঁছেছে। আপনি জানেন যে 24টি ট্রেন আসার কথা এবং প্রতিটি ট্রেনে 6টি করে কোচ থাকার কথা। সেই হিসাবে সড়ক পরিবহন সেতুমন্ত্রী যেটি জানিয়েছিলেন যে 144টি কোচ আসবে এবং প্রথম চালান এসে গেছে। জুনে দ্বিতীয় চালান আসার কথা এবং তিনি বলছেন যে এই বছরের মধ্যে বেশিরভাগ কোচ দেশে এসে পৌঁছাবে এবং সরকারের লক্ষ্য খুব অল্প সময়ের মধ্যে অন্তত প্রথম অংশে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে মেট্রো রেল চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। সে অনুযায়ী কাজ এগোচ্ছে এবং আজকে যে কাজের অগ্রগতি সত্যমন্ত্রী ব্রিফিংয়ে জানিয়েছেন যে সার্বিক কাজের অগ্রগতি 60 ভাগের বেশি হয়েছে এবং দিয়াবাড়ি অংশের কাজ, দিয়াবাড়ি আগারগাঁও অংশের কাজ কিন্তু আরও বেশি অগ্রগতি হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন। নিবন্ধন ছাড়াই রাজধানীর সড়কে চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়ি। প্রায় 300 ট্রাকের বেশিরভাগেরই চালক পরিচ্ছন্নতা কর্মী অথবা হেলপার। তাদের নেই ড্রাইভিং লাইসেন্সও। এসব গাড়ির চাপায় নিহতও হয়েছেন কয়েকজন। বছরের পর বছর এমন অনিয়ম চললেও ব্যবস্থা নেয় না কেউ। অনিয়মের কথা স্বীকার করলেন খোদ মেয়র আতিকুল ইসলাম। সড়ক নিরাপত্তা উন্নয়নে দেশি বিদেশি সরকারি বেসরকারি সংস্থাগুলোকে নিয়ে কাজ করছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। যেখানে ট্রাফিক আইন প্রয়োগ জোরদার করা, বৈধ চালক দিয়ে গাড়ি চালানোর মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। যারা সাধারণ মানুষকে নিয়মে আনার চেষ্টা করছেন সেই সংস্থার অধিকাংশ গাড়ি এবং চালকের সড়কে চলার কোনো বৈধতা নেই। কখনো মহাসড়ক, কখনো আবার রাজধানীর ব্যস্ত সড়ক দাপিয়ে বেড়ান রাজন। তিনি মূলত একজন পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু এখন বনে গেছেন ট্রাক চালক। তার নেই ড্রাইভিং লাইসেন্স। ক্লিনার গাড়ি চালাচ্ছেন কেন? না, গাড়ি তো চালাচ্ছে আরেকজন ওস্তাদে। তো আপনি এখন চালাচ্ছেন কেন? এখন আমি নিয়ে আসছি, এখানে রাখবো, ওস্তাদ আবার আসবে। সাব্বির নামে আরও এক চালককে পাওয়া গেল যিনি হেলপার, অথচ চালাচ্ছেন বর্জ্যবাহী ভারী ট্রাক। ডিএনসিসিতে নিয়োগপ্রাপ্ত চালকের বদলে গাড়ি চালান অন্য কেউ। এসব অদক্ষ চালকের জন্য ঘটছে দুর্ঘটনা। ডিএনসিসির গাড়ি চাপায় 2016 সালে শ্যামলীতে বিজিবি সদস্য এবং 2019 সালে তুরাগে এক শ্রমিক নিহত হন।
সিটি কর্পোরেশনের মামার গাড়ি সেই চালায় আর কি। আমি তা শিখতেছি, তো শেখা শেষ। এই মুহূর্তে তো চালাইছে, এখন আমি অপরাধী, আমার মাফ করে দেন। 10 থেকে 15 বছর ধরে রাস্তায় চলছে এমন অনেক গাড়ির এখনো রেজিস্ট্রেশন হয়নি। কিছু গাড়ির নিবন্ধন থাকলেও নেই ফিটনেস বা ট্যাক্স টোকেন সনদ। অনিয়মটাই যেন এখানে নিয়মে পরিণত হয়েছে। এই গাড়ির কাগজ নাই, কারণ কি 10 বছর ধরে কি কর্তৃপক্ষ যদি এরকম অনিয়ম করে, তাই সাধারণ অজ্ঞানী মানুষ আমরা চালক তো কাণ্ডজ্ঞান কারবার, এটা তো কোনো বিষয়। সিটি কর্পোরেশনের গাড়ি তাই রাস্তায় আটকায় না ট্রাফিক বিভাগ, কেবল কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লেই ব্যবস্থা নেওয়া হয়। সিটি কর্পোরেশনের গাড়ি যখন রাস্তায় চলে, যদি কোনো অকারেন্স করে তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণত অকারেন্স না করলে সিটি কর্পোরেশনের গাড়িতে থামানো হয় না। অনিয়মের কথা স্বীকার করেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। জানালেন পরিবহন ব্যবস্থাকে দ্রুতই নিয়মে আনা হবে। আমি নিজে এসে ধরেছি এখানে যে যারা বর্জ্য নিয়ে যায় ওদেরও কিন্তু লাইসেন্স নাই, তাদেরকে কিভাবে লাইসেন্সগুলো দেওয়া যায় এটিও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জটাকে আমরা নিয়েছি এবং আমরা মনে করি টোটাল সিটি কর্পোরেশনেরই ম্যানেজমেন্টের মধ্যে আনতে হবে আমাদেরকে, এটির কোনো বিকল্প নাই। সরকারি হোক অথবা বেসরকারি, তাদের গাড়ি এবং চালকদের নিবন্ধন নিতে হয় বিআরটিএ থেকে। কিন্তু সিটি কর্পোরেশনের অবৈধ গাড়ি কিভাবে চলছে তা জানতে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি বিআরটিএর কোনো কর্মকর্তাকে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ অস্থিতিশীল করে ক্ষমতা দখলের স্বপ্ন ছিল হেফাজতের। সে লক্ষ্যেই রাজনৈতিক ইস্যু না থাকায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে মাঠে নামে তারা। গ্রেপ্তার নেতাদের জিজ্ঞাসাবাদের পর র্যাব আরও জানিয়েছে, মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে এতে সফল হতে চেয়েছিল হেফাজত। 2013 সালে শাপলা চত্বরে সহিংসতায় আলোচনায় আসে হেফাজতে ইসলাম। সেখান থেকে সরে গিয়ে পরে তাণ্ডব চালায় মতিঝিল এলাকায়। কিছু ধর্মভিত্তিক দলের নেতাদের নিয়ে অরাজনৈতিক সংগঠন গড়ে এরপর থেকে নানা সময়ে আন্দোলনের নামে সহিংসতা চালিয়ে আসছে তারা। এতে ব্যবহার করা হচ্ছে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের। তাদের সাম্প্রতিক তাণ্ডবের সাক্ষী হয় ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী ও নারায়ণগঞ্জ। এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে নাশকতা চালানো হয়েছে দেশের নানা জায়গায়। যারা বিভিন্ন স্থানে আমাদের রাষ্ট্রবিরোধী কার্যক্রমে তারা নিজেরা জড়িত হয়েছে বা সন্ত্রাসী বা ভাঙচুর করেছে, এদেরকে কিন্তু র্যাবই প্রথম গ্রেফতার শুরু করে। তাদের মোটিভ যেটা আমাদের কাছে মনে হয়েছে যে দেশব্যাপী একটি বিশৃঙ্খলা, একটি অরাজকতা সৃষ্টির একটা প্রয়াস তাদের মধ্যে ছিল। নিজেদের রাজনৈতিক শক্তিকে প্রতিষ্ঠা করতে সামর্থ্য জানান দিতেই আন্দোলনের নামে চালানো হয়েছে দেশব্যাপী সহিংসতা। রাজনৈতিকভাবে নিজেদেরকে জানান দেওয়া, নিজেদের শক্তি পরিচয় দেওয়া, তারা ঢাল বা তলোয়ার হিসেবে মাদ্রাসার যে শিশু, কোমলমতি শিশু, এতিমখানার যে কোমলমতি শিশু, এদেরকে ব্যবহার করেছে। এদেরকে ব্যবহার করা অনেক ক্ষেত্রে ইজি। গ্রেফতার নেতাকর্মীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানিয়েছে, হেফাজতের আন্দোলনে বাইরের কোনো শক্তির ইন্ধন না থাকলেও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্ররোচনা রয়েছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ব ধরিত্রী দিবস আজ। পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে দিনটি পালিত হচ্ছে সারা বিশ্বে। নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীর জন্য দেশে দেশে নানা কার্যক্রম থাকলেও গেল 20 বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। এই সময় চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে গড়ে বেড়েছে 1 ডিগ্রি। সেই সঙ্গে গেল মার্চের স্বাভাবিকের চেয়ে 80% বৃষ্টি কম হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এপ্রিলে রাজধানীর গড় তাপমাত্রা থাকার কথা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এরই মধ্যে পারদ উঠেছে 37 ডিগ্রিতে। দীর্ঘমেয়াদে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে এ মাসে তাপমাত্রা 40 ডিগ্রিতে উঠতে পারে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও কানাডার 6 গবেষকের প্রতিবেদন বলছে ঢাকায় 20 বছরে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে বেড়েছে 1 ডিগ্রি। সবুজায়নের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে ছাদ বাগান থেকে শুরু করে পুরো নগরী যুগের সকল জায়গায় এর প্রচলন বাধ্যবাধকতায় পরিণত করা। এটি প্রণোদনা এবং শাস্তির মাধ্যমে সিটি কর্পোরেশন কার্যত যে কোনো সময়ে জরুরি অভিযান, আন্দোলন
জনসংযোগের মাধ্যমে গণ আন্দোলনে রূপান্তর করতে পারে। সেই সময়টি এখনই। গবেষকেরা বলছেন এই সময় সারা দেশে বৃষ্টিপাতও কমেছে। সাধারণত মার্চে গড় বৃষ্টি হয় ৪৭ মিলিমিটার, অথচ এবার রেকর্ড হয়েছে মাত্র ১০ মিলিমিটার। সারা দেশে গড় বৃষ্টিপাত কমেছে ৭৯.৬%। বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রপৃষ্ঠে উষ্ণতা বাড়ছে, এতে বায়ুমণ্ডল শুকিয়ে যাচ্ছে, তাই বৃষ্টি কম হচ্ছে, যা তাপমাত্রা বাড়ার অন্যতম কারণ। এই এয়ার কন্ডিশন থেকে যে তাপটা বের হয় সেই তাপটা কিন্তু আবার বায়ুমণ্ডলে গিয়ে যোগ হয়, সাথে সাথে সারাউন্ডিং যে পরিবেশ সেই পরিবেশের তাপমাত্রা বাড়িয়ে তোলে। নিজেকে হিমায়িত রাখার চেষ্টা করবে, সেক্ষেত্রে পানি ব্যবহার বেশি হবে। তো সুতরাং ওয়াটার রিসোর্সের উপর একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে আপনার যে ভেজিটেশনের যে ফেনোলজি, যে সাইকেল আছে, যে সে তৈরি হয়, সেই ফেনোলজি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এবং বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় নগরগুলিতে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে উদ্ভিদের যে বেড়ে ওঠা এবং উদ্ভিদের যে ঠিক সময়ে ফল ফুল আসা, সেটার কিন্তু সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে। গবেষকেরা আরও জানান, দেশের 5টি বড় শহর ছাড়া গ্রামের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। পরিবেশ বান্ধব নগর গড়ে তুলতে না পারলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধান কাটা মাড়াইয়ের আগ মুহূর্তে ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণে বিপাকে পড়েছেন নওগাঁ, নাটোর ও বেনাপোলের কৃষকরা। বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে প্রতিকার না পাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। অনাবৃষ্টি ও প্রচণ্ড খরায় এ অবস্থার সৃষ্টি হয়েছে উল্লেখ করে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নওগাঁর রানীনগর, আত্রাই ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন ধান খেতে ছড়িয়ে পড়েছে ব্লাস্ট সংক্রমণ। এছাড়া খোল পচা, লাল বর্ণ ধারণ সহ পোকামাকড়ের আক্রমণে দুশ্চিন্তায় কৃষকরা। কোনো কিছুতেই মিলছে না প্রতিকার। ফুটি ফুটি দাগ হচ্ছে, হওয়ার পর গোটা পাতারায় মরে যাচ্ছে। ওষুধ দিয়েছি, তারপরে কাটতেছে, কিন্তু ইঁদুরের অত্যাচারটা বেশি। কৃষি বিভাগ বলছে জেলায় পুরোপুরি কাটামারাই শুরু হবে আরও ১০-১৫ দিন পর। ব্লাস্টেরও কিছু কিছু জায়গায় লক্ষণ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় বালাইনাশক প্রয়োগ করার জন্য আমরা কৃষকদের, উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে পরামর্শ দিচ্ছি। একই অবস্থা নাটোরের গুরুদাসপুরেও। প্রচণ্ড খরতাপ ও পোকার আক্রমণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা কৃষকদের। মেন্দা পোকার আক্রমণে আমরা তাড়াতাড়ি কাঁচা পাকা দেখির জন্য কাটে ফেলাচ্ছি। খরার কারণে জমি ধান পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে ধানে ফলন নাই। ফসল ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে বিপাকে পড়েছেন যশোরের শার্শা, বেনাপোলের চাষিরা। খেতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা তারা। কারেন্ট পোকার জন্য এই ধান আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে। মাঠ কর্মীরা আসে, তাদের ডেকে পরামর্শ নিয়ে ওষুধ টষুধ দিচ্ছে, সে ওষুধও কাজ হচ্ছে না। রোগবালাই ও পোকামাকড় দমনে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছি এবং কৃষক যাতে নির্বিঘ্নে তার বোরো ধান ঘরে তুলতে পারে সেই বিষয়ে সরকার প্রদত্ত প্রয়োজনীয় নির্দেশনা আমরা প্রতিপালন করে যাচ্ছি। প্রতিকার না পেয়ে আধা কাঁচা ধান ঘরে তুলছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ তোলাই কঠিন হবে বলে দাবি করছেন ভুক্তভোগী চাষিরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বোরো ধানের ফলন বেশি আর দাম ভালো হওয়ায় এবার খুশি উত্তরাঞ্চলের চাষিরা। কৃষি বিভাগ বলছে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি ধান উঠবে। এরই মধ্যে যে ধান উঠেছে তাতে বিঘা প্রতি সর্বোচ্চ ৭,০০০ টাকা পর্যন্ত লাভ হচ্ছে বলে জানিয়েছেন অনেক কৃষক। অনুকূল আবহাওয়া আর রোগবালাই না হয় খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের সব জেলাতেই এবার ধান হয়েছে ভালো। নাটোরের চলনবিল এলাকার পাশাপাশি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার অনেক এলাকাতেই বিঘায় এবার ধান পাওয়া গেছে ২৩ থেকে ২৭ মণ পর্যন্ত। গেল মৌসুমে এর পরিমাণ ছিল বিঘায় গড়ে ১৮ মণ। চাষিরা বলছেন ধান কাটা ও মাড়াইয়ের খরচ শেষে বর্তমান বাজার দর অনুযায়ী এলাকা ভেদে প্রতিমণ ধানে লাভ হচ্ছে ৫ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত। এই বছর মনে করেন খরচ হয়েছে ১৩,৫০০ টাকা, আর আপনার এই বছর আপনার লাভের হারটা বেশি, ৭,০০০ টাকা ৮,০০০ টাকা পরিমাণ লাভ হয়েছে। গতবারকে চেয়ে এবার ধানের দামও বেশি পাইছি। সব দিকে আল্লাহ দিলে এবার খুব ভালো, কিন্তু লেবারের একটু সংকট। নন্দীগ্রামে উত্তরাঞ্চলের অন্যতম বড় ধানের বাজার রনবাঘায় এবার মৌসুমের শুরুতেই বেচাকেনা জমে উঠেছে। গেল বছরের তুলনায় ধানের দামও এবার প্রতিমণে গড়ে ৩০০ টাকা বেশি। গত বছর ঝড় বৃষ্টি হওয়াতে ধানের মানটা হয়েছিল খারাপ। এবার ঝড় বৃষ্টি আল্লাহ দিলে ঝড় বৃষ্টি নাই, ধানের মানও ভালো, এই জন্যে ধানের দামও বেশি প্লাস ধানের ফলনও বেশি।
প্রতি বিঘায় গড়ে 21 মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও উত্তরাঞ্চলের সব জমির বোরো ধান উঠলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাওয়া যাবে বলছে কৃষি বিভাগ। মাত্র ধান কাটা শুরু হয়েছে, এখনই কিন্তু বিঘা প্রতি ফলন 22 থেকে 23 মণ হচ্ছে, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। এবং আশা করতেছি ধান কাটার পুরাপুরি শুরু হলে ফলনটা আরও বেশি বেড়ে যাবে এবং কৃষকদের আশাটা পূর্ণ হবে এবং তার সে বাজারটা সে পাবে। কয়েকটি জায়গায় পোকার আক্রমণ আর কালবৈশাখীতে ধানের ক্ষতি না হলে আরও বেশি বোরো ধান পাওয়া যেত দাবি কৃষি বিভাগ ও চাষিদের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নন্দীগ্রাম, বগুড়া। কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় বালুর নিচে চাপা পড়েছে কুমারখালী উপজেলার বহলা গোবিন্দপুর গ্রামে 46টি কাঁচা পাকা ঘর। ক্ষতির মুখে পড়েছে আরও কয়েকশো পরিবার। এ ঘটনায় ভুল স্বীকার করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বালুর নিচে তলিয়ে গেছে ঘরবাড়ি, গাছপালা। এমন দৃশ্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বহলা গোবিন্দপুর গ্রামের। পানি প্রবাহ ঠিক রাখতে কুষ্টিয়ার গড়াই নদীতে কয়েক মাস আগে খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু বালু ফেলার কোনো সঠিক পরিকল্পনা না থাকায় নদী তীরের জলাশয়গুলো ভরাট করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু হাই পাওয়ার ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে পুকুর ভরাট করতে গেলে বালুর নিচে চাপা পড়ে 46টি কাঁচা পাকা ঘর। এ অবস্থায় শেষ আশ্রয়স্থল হারিয়ে হাহাকার স্থানীয়দের মাঝে। আমাদের খাওয়ার থাকার কোনো ব্যবস্থা নেই, কিন্তু তারা বলে যে এইটার প্রতিবাদে কেউ যদি আসে তাহলে বালু দিয়ে দরকার ঢেকে দেওয়া হবে, রেবেল করে দিয়ে চলে যাবে। তো এরকম রাতের আধারে আমরা ঘর থেকে কিছু বেরও করতে পারি না, সব একেবারে ডুবাই দিয়েছে সব। বলে চাচা আপনাদের বাড়ির ভিতর বালু যাবে না, পানি যাবে না, এরা জোর করে দিয়ে বালুর ব্যবসা করার জন্য এই টার্গেটের সব সম্পূর্ণ করেছে। ভুল স্বীকার করে কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে দ্রুতই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। যা হয়েছে নেক্সট আর হবে না, এটা পূর্বে থেকে আমরা বলছিলাম, কিন্তু যাই হোক একটু মিস্টেকের কারণে সেদিন ড্রেজারটা এমন ধরনের একটা চালু করছিলাম, ড্রেজারটা বন্ধ করা গেছিল না যাওয়ার কারণে এই হাইটগুলো হয়েছে। অফিসিয়ালভাবে এই প্ল্যানটা করা যে আমরা এই সব জায়গায় ফেলবো, তবে যাই হোক আমাদের ড্রেজিংয়ে কন্ট্রোল তো বড় ড্রেজার, তো এটা কন্ট্রোলিং করা যায় না বলে কিছু প্রবলেম হয়েছে। তেমন লোকাল লোকের সঙ্গে এখন আমি বসে মোটামুটি কী করা যায় একটা সমাধান আমরা বের করছি, এটা ঠিক করে দেবো আমরা আশা করে দিই। এমন ঘটনায় শুধু মৌখিক আশ্বাস নয়, দ্রুত ব্যবস্থা চান সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করা অসহায় মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ এখন ভারতে। দেশটিতে একদিনে 2102 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 3,15,800 জন। এটি দেশটির এ যাবৎকালের সর্বোচ্চ। ভারতে প্রথম ধাপের সংক্রমণ কমতে শুরু করে গত বছরের শেষের দিকে। এবছরের ফেব্রুয়ারিতে পরিস্থিতি সামলে ওঠে 130 কোটি জনসংখ্যার দেশটি, কিন্তু মাস না পেরোতেই আবারও ভয়াবহ রূপ নিয়েছে করোনার প্রকোপ। প্রতিদিন লাগামহীনভাবে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এপ্রিল থেকে প্রতিদিন 500-এর বেশি মৃত্যুর সাক্ষী হতে থাকে ভারত। 10 দিনের মধ্যে এই সংখ্যা ছাড়িয়ে যায় হাজারের কোঠা, আর গত 2 দিনে এই সংখ্যা ছাড়িয়েছে 2000। মৃত্যুর পাশাপাশি ভারতে উল্লেখযোগ্য হারে বাড়ছে সংক্রমণ। ওয়ার্ল্ডোমিটারের হিসেবে গত এক সপ্তাহে দেশটিতে আক্রান্তের সংখ্যা 18,53,000-এর বেশি। শতাংশের হিসেবে সংক্রমণ বৃদ্ধির হার 62, আর এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 84%। 7 দিনের মৃতের সংখ্যা 11,520 জন। চলমান পরিস্থিতিতে একের পর এক কড়াকড়ি আরোপ করছে ভারতের বিভিন্ন রাজ্য। রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে সরকারি বেসরকারি সব হাসপাতাল। দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। শেষকৃত্যের জন্যও থাকতে হচ্ছে দীর্ঘ অপেক্ষায়। সংক্রমণ রোধে ভারত থেকে বিশেষ ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ভারতে শনাক্ত হওয়া নতুন ধরনের ভাইরাসে শতাধিক আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে ভারত থেকে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে হংকং। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বিশ্বে একদিনে 8,81,000 রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ শুরুর পর একদিনে এ সংখ্যা সর্বোচ্চ। নতুন করে প্রাণহানি 14,089 জনের। এ নিয়ে বিশ্বের মৃতের সংখ্যা ছাড়ালো 30,71,000, আর আক্রান্তের সংখ্যা 14,44,00,000-এর বেশি।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ৬ষ্ঠ ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় ৪ জেলায় ৪৩ আসনে ভোট গ্রহণ শুরু হয়। মোট প্রার্থী ৩০৬ জন। এই ধাপে উত্তর দিনাজপুরের ৯ আসনের সবগুলোতেই ভোট হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগর উত্তর আসনে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের মুখোমুখি রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা বিজেপির মুকুল রায়। ২০ বছর পর ভোটের মাঠে নেমে এই কেন্দ্রে কৌশানীর চেয়ে বেশি আলোচনায় মুকুল। উত্তর ২৪ পরগনার হাবড়া কেন্দ্রের দিকেও বিশেষ নজর রয়েছে দলগুলোর। এখানে তৃণমূল প্রার্থী ৪ বারের বিধায়ক রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর ২৪ পরগনারই দমদম উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ব্যারাকপুরের তৃণমূলের প্রার্থী চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। ইন্দোনেশিয়ার বালি উপকূলে ৫৩ আরোহী সহ একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। বুধবার সামরিক মহড়া শেষে সাবমেরিনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাবমেরিনটি খুঁজতে জাহাজ পাঠিয়েছে দেশটির নৌবাহিনী। জার্মানি নির্মিত সাবমেরিন KRI নাঙ্গালা বালি থেকে ১০০ কিলোমিটার উত্তরে জাভা সাগরে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার স্থান থেকে সাবমেরিনটির তেলের স্তর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সমুদ্রের ৬০০ থেকে ৭০০ মিটার গভীরে সাবমেরিনটি পাওয়া যেতে পারে। তবে এখনই চূড়ান্ত কিছু বলতে পারছেন না বিশেষজ্ঞরা। ডুবোজাহাজটি উদ্ধারে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের সহায়তা চেয়েছে দেশটি। ইন্দোনেশিয়ার ৫টি সাবমেরিনের ২টি জার্মানির এবং ৩টি দক্ষিণ কোরিয়ায় নির্মিত। এর আগে ২০১৭ সালে আর্জেন্টিনার একটি সামরিক সাবমেরিন ৪৪ ক্রু সহ আটলান্টিকে নিখোঁজ হয়। এবার খেলার খবর। মুমিনুলের সেঞ্চুরি ও শান্তর ১৫০ ছাড়ানো ইনিংসে ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনেও চালকের আসনে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৪২২ রান। ২ উইকেটে ৩০২ রান নিয়ে আজ ব্যাটিং শুরু করে শান্ত ও মুমিনুল। প্রথম দিনের মতো আত্মবিশ্বাসের ছাপ দুজনের ব্যাটে। মুমিনুল তুলে নেন তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। দেশের বাইরে এটাই টাইগার অধিনায়কের প্রথম সেঞ্চুরি। শান্ত তার সেঞ্চুরিকে এগিয়ে নেন। ডাবল সেঞ্চুরির সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ১৬৩ রানে কুমারার বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে তার আগে তৃতীয় উইকেটের রেকর্ড পার্টনারশিপ গড়ে ওঠে দুজনের মধ্যে। মুমিনুল মুশফিক জুটির ২৩৬ ভেঙে নতুন রেকর্ড ২৪২ রান। আর সব মিলে প্রথম দিনের দাপট দ্বিতীয় দিনেও ধরে রেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনের খেলার বিশ্লেষণে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল, শান্তর তো ডাবল সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হলো, তারপরও ১৬৩ রানের ইনিংস, এটাই বাংলাদেশের ইনিংসের প্রাণ। আপনি কি মনে করছেন? কোনো সন্দেহ নেই, ১৬৩ রানের উপর ভিত্তি করেই বাংলাদেশ যে এখন যে ব্যাটিংটা চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত, এবং অলরেডি বড় একটা ইনিংস গড়ে উঠেছে বাংলাদেশের, এবং এটা আরও সামনে এগিয়ে যাবে, হয়তো সেটা ৫০০ ছাড়িয়ে যাবে। ফলে এই যে ব্যাটিংটা বাংলাদেশ করলো, তার প্রাণ বলতে গেলে আমাদের শান্তর এই যে ১৬৩ রানের ইনিংসটা, তার আশেপাশে মুমিনুলকেও কৃতিত্ব দিতে হবে। প্রথম দিনে তামিম ৯০ রান করেছেন, এগুলো সবই থাকবে, কিন্তু প্রাণ বলতে যেটাকে বোঝায় সেটা ১৬৩ রান। এবং সেই ১৬৩-র পরে একটু আফসোস যেটা, যে তিনি কিন্তু আরেকটু যেরকম ধৈর্যটা পুরোটার সময় দেখিয়েছিলেন, আজকের দিনে তার যে একটা সম্ভাবনা গড়ে উঠেছিল যে আরেকটু এগোলে কিন্তু ডাবল সেঞ্চুরির কাছাকাছি চলে যেতেন, এবং তারপরে ডাবল সেঞ্চুরিটা হলে ক্যারিয়ারের ৭ম টেস্ট খেলতে নেমে যদি ডাবল সেঞ্চুরি করতে পারতেন, সেটা অনেক বড় একটা ঘটনা হতো। এবং সব মিলে সেই সুযোগটা মিস করেছেন, সেই আক্ষেপটা থাকবে শান্তর। আরেকটি বিষয় হচ্ছে, শান্ত মুমিনুলের ২৪২ রানের জুটি তৃতীয় উইকেটে বাংলাদেশের সেরা। তো মুমিনুলও তার সেঞ্চুরিকে বড় করেছেন, তার ব্যাটিং নিয়ে কি বলবেন? মুমিনুলের প্রশংসা করতেই হয়। আমরা বারবারই একটা কথা বলছি, ৮ বছর তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, টেস্টের মধ্যে সেঞ্চুরি 10টা করেছিলেন এর আগে, যেটি সবগুলো ছিল দেশের মাটিতে। ১১তম সেঞ্চুরিটি গিয়ে হলো বিদেশের মাটিতে, এবং একটা সমালোচনা দীর্ঘদিন তাকে শুনতে হয়েছে যে তিনি দেশে রান করেন, বিদেশে গিয়ে ব্যর্থ হন। তো সেই জিনিসটার একটা হয়তো বিপরীত চিত্র শুরু হলো, কারণ মুমিনুল বাংলাদেশের একজন অপরিহার্য খেলোয়াড়, তিনি দলের অধিনায়ক, এবং তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে গেলে ব্যাট হাতেও তো সেই প্রমাণটা রাখতে হবে। সেই সব কিছু মিলে তার জন্য এটা একটা নতুন শুরু বলতে হবে বিদেশের মাটিতে। এবং তার ইনিংসটা এখনও যেহেতু তিনি ব্যাট করছেন, তার সামনে কিন্তু এই সুযোগ আছে বড়, মানে ইনিংসটাকে আরও বড় করার। এবং একটা কথা এখানে আলোচনা হতে পারে যে বাংলাদেশ আজকে তুলনামূলক একটু স্লো খেলেছে, কিন্তু সেটার একটা কারণ হচ্ছে যেহেতু উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি, প্রথম ইনিংসটার উপরই নির্ভর করবে শ্রীলঙ্কাকে কেমন চাপে রাখা যাবে, এবং বাংলাদেশ সেই কাজটাই সফলভাবে এখন পর্যন্ত করেছে। হয়তো ৫০০ পরে যে বাংলাদেশ ইনিংস ঘোষণা চিন্তা করবে কোনো একটা পর্যায়ে। রাকিবুল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল ১ ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।